শুয়ে শুয়ে মোবাইলটা হাতে নিলাম। ঝিল এই সময় রান্নাঘরে ব্যস্ত। ঘুম থেকে উঠে চূর্ণীকে গুড মর্নিং মেসেজ করাটা দীর্ঘদিনের অভ্যাস আমার। সেই সঙ্গে গোলাপের ছবি একটা। ও গোলাপ ভালোবাসে খুব। কিন্তু ঝিল ঠিক মুহূর্তে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। তাড়াতাড়ি আমাকে কিছু বলতে গিয়েই আমার হাতে মোবাইল দেখে চেঁচিয়ে উঠল, সকালে উঠেই মোবাইল! সকালবেলা ওই শাকচুন্নিকে গোলাপ দিয়ে গুড মর্নিং না পাঠালে হয় না? ঝিলকে দেখে হাতের মধ্যে থাকা মোবাইল চমকে উঠল আমার। ধরা পড়ে তড়িঘড়ি করে রাখতে গিয়ে কখন কল রেকর্ডে হাত পড়ে গেল আমার বুঝতেই পারিনি। মোবাইল পাশে রেখে দিলাম। সুপ্রভাত আর পাঠানো হলো না। ঝিল চোখ পাকিয়ে চেঁচালো। আমি সকালবেলা উঠে ঘেমে নিয়ে ওনার জন্য অফিসের ভাত করছি, টিফিন রেডি করছি, আর উনি দিব্যি মোবাইলে প্রেম নিবেদন করছেন। আমি বুঝলাম আমার কপালে আজ দুঃখ আছে। কিন্তু নিজের সাপোর্টে কথা বলতে যাওয়ার অনেক সমস্যা এই নিয়ে, তাই চুপ মেরে গেলাম। এমন সময় ফোনটা গাক গাক করে চেঁচিয়ে উঠল। আর চোখে দেখলাম চূর্ণী কলিং। উফ, এরও এখনই কল করতে হলো। ঝিল 2 পা এগিয়ে এসে ফোনের উপরে রিং হয়ে যাওয়ার নাম্বারটা দেখে আর থাকতে পারল না। আমার দিকে তাকিয়ে খুন্তিটা ছুঁড়ে ফেলে রান্নাঘরে গিয়ে গ্যাস অফ করে দিয়ে বলল, নিজের রান্না নিজে করো, নইলে ওই তোমার শাকচুন্নিকে ডেকে নাও। এবার থেকে সে রেঁধে খাওয়াবে তোমায়। বলেই পাশের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিল সে। কি সর্বনাশ! আজ আমাকে অফিস যেতেই হবে, মিটিং আছে জরুরি। না খেয়ে যেতে পারি, কিন্তু ঝিলের রাগ না ভাঙিয়ে যাওয়া মানে অফিস থেকে বাড়ি ফিরলে আর দেখতে হবে না। কিছুই হবে না জানি, কিন্তু শব্দর থেকে নিঃশব্দ রাগকে আমি বড্ড ভয় পাই। আমার বউ ঝিল, বিয়ে হয়েছে বছর 2। মেয়েটা ভীষণ ছেলে মানুষ, তবে ভীষণ ভদ্র, বড্ড ভালো মেয়ে। জীবনে প্রেমের দাঁত ধারেনি। ওর জীবনে একমাত্র প্রেমিক বলো আর বর, যা কিছুই সবই আমি। আমাকে বড্ড ভালোবাসে। এমনিতে শান্ত, কিন্তু রেগে গেলে আরও শান্ত হয়ে যায়। সে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। এর থেকে বুঝি চেঁচিয়ে 2 কথা শোনালে ভালো করতো, এটাই মনে হতো এতদিন। কিন্তু আজ একদম অন্য মূর্তি। প্রচণ্ড রেগে গেছে বুঝতে পেরেছি। শান্ত মানুষদের রাগও কিন্তু সাংঘাতিক। মেয়েটা সরল সোজা, কিন্তু মুশকিল হলো আমি মানুষটা ওর মতো অত ভালো নই। দেখতে শুনতে সবাই বলে বেশ হ্যান্ডসাম। বিয়ের আগে 2-3টে প্রেমের সাথে সাথে চূর্ণীকে ভালোবেসেছিলাম খুবই। চূর্ণী অপরূপ সুন্দরী, স্মার্ট। ওর সাথে মনের মিলও আমার ছিল বেশ। আমি যেমন, ও আমার মতন। 3 বছর তাই টিকেও গিয়েছিল প্রেমটা। একসাথে 2 ঘুরতেও গিয়েছিলাম। বিয়ে করব দুইজনে এই সিদ্ধান্তও নিয়েছিলাম। কিন্তু ওই যে বলে ভাগ্য, তাই এখানেও তাই। আমাদের সৌভাগ্যে বাদ সাধল 2 বাড়ির লোক, বিশেষ করে ওর বাবা মা। একমাত্র মেয়ে চূর্ণী একটা কোম্পানিতে জব করে, ভালোই পায়টাই শুনেছি। আমি প্রথমে বেকার হলেও বছর 2 পরে সরকারি চাকরি পেলাম। তখন সদ্য মাইনে, যা ওর থেকেও কম। ওর বাবা মা আমার স্যালারিতে খুশি নন। বলেছিল আমার মাইনে যদি লাখের কাছে হতো, তাহলে নাকি ওনার মেয়েকে চাকরি ছাড়িয়ে আমার সাথে নির্দ্বিধায় বিয়ে দিতেন। চূর্ণী চুপ করেছিল সেদিন। খুব অপমানিত হয়েছিলাম। চূর্ণীও মনের ইচ্ছে তাই। অবাক হয়েছিলাম, মনে হয়েছিল সম্পর্ক ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসি। ওনারা আরও বলেছিলেন আমাকে বিয়ে করলে ওনার মেয়েকে তাহলে চাকরি ছেড়ে আমার বাড়িতে এসে থাকতে হবে, কারণ আমার বাড়ি আর ওর চাকরির স্থলের দূরত্বটা বেশ অনেকটা। আমি মফস্বলের ছেলে, ও শহরের। একসাথে থাকতে গেলে দুইজনের মধ্যে একজনকে চাকরি ছাড়তেই হবে। চূর্ণী আমাকে ভালোবাসলেও চাকরি ছাড়তে নারাজ। স্বাভাবিক সেটা। আমি ওর সিদ্ধান্তকে সম্মান করি। কিছু করার নেই, নইলে নাকি একটা উপায় আমাকে ওদের বাড়িতে গিয়ে থাকতে হবে, ঘর জামাই, সেখানে থেকে চাকরি করতে হবে। কিন্তু আমার পক্ষে সম্ভব নয় সেটা। দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান আমরা। আমিও আমার বাবা মাকে কষ্ট দিতে চাই না। এদিকে ও আবার বাঙাল, আমরা ঘটি। এতেও আমার মায়ের প্রবল আপত্তি ছিল প্রথম থেকেই। সব মিলিয়ে কিছুতেই আর ম্যানেজ হচ্ছিল না সম্পর্কটা টিকিয়ে রাখা। কেমন যেন ঘেটে যাচ্ছিল ভীষণ। কথায় বলে মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা কাজী। কিন্তু আমরা দুজনেই রাজি, অথচ কিছুতেই আর ঠিকঠাক হয়ে উঠল না। এই রকম দুর্ভাগ্য কয়জনের হয়। অবশেষে শেষবারের মতো বেড়াতে গেলাম দুইজন এক রাতের জন্য।
সারা রাত দুইজনে মাতাল করা ভালোবাসায় ছেড়ে যাওয়ার প্রসঙ্গ একবারও হয়নি। আমি ভেবেছিলাম যদিও উচিত নয়, তাও আমার পাপী মন। ভেবেছিলাম চূর্ণী ইচ্ছে করলেই সব ছেড়ে আসতে পারে, পরে অন্য কোম্পানিতে জব ও আরও পেতে পারে, তারপরে আস্তে আস্তে বাবা মাকে মানিয়ে নিত। কিন্তু সকালে চূর্ণীর হৃদয়ের থেকে ব্রেনকেই প্রাধান্য দিল বেশি। আমাদের ভাগ্যে চলার পথ এটুকুই ছিল হয়তো। বাবা মাকে কষ্ট সে দিতে পারবে না, এটা স্বাভাবিক। অতএব দুইজনে মিলে ভারাক্রান্ত মনে সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পর্কের ইতি টানার। এরপরেও দুইজন কষ্ট পেয়েছি। কি এক দোটানায় গেছে সে কটা মাস, আমি আর কতবার ভেঙে চুরে গেছি। কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমিও ঘর জামাই হয়ে থাকতে পারবো না। এরপরে চূর্ণী আরও দুইবার আমাকে ফোন করেছে। আবার একবার ভাবলে হয় না? মন আবার উতলা হয়েছে। কিন্তু ততদিনে চূর্ণীর পাকা দেখা কমপ্লিট। ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, সব দিক থেকে ওদের পছন্দ। এদিকে বাবা মায়ের দেখা মেয়ের সাথে আমার বিয়ের আশীর্বাদও কমপ্লিট। আর কি করার আছে, ব্যাস সময় মতো ঝিলের সাথে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের আগে ঝিলের সাথে দুই একবার বাড়ির ইচ্ছেতে দেখা করেছি। ঝিল দেখতে আহামরি কিছু নয়, উজ্জ্বল শ্যামলা, মুখশ্রীও ঠিকঠাক, কিন্তু চূর্ণীর কাছে কিচ্ছু নয়। কম্পেয়ার করতে চাইনি, কিন্তু অজান্তেই এসে যাচ্ছিল আমার। তবে একটা জিনিস, ঝিলের চোখ দুটো গভীর ঝিলের মতোই, মন হতো আমার ভিতরটা পর্যন্ত দেখে নেবে, কি সুন্দর। কিন্তু তবুও আমার মন তখনও চূর্ণী থেকে সম্পূর্ণ বের হতে পারেনি। ঝিলের সাথে দেখা করে পাই একরকম মনের বিরুদ্ধে গিয়েই বিয়েটা সেরেছি। চূর্ণীও কি তাই? ইচ্ছে হয়েছিল চূর্ণীকে জিজ্ঞেস করি, তোমার বাড়ির মতো তোমারও কি খুব পছন্দ তোমার বরকে? কিন্তু না, আর জিজ্ঞাসা করিনি। চূর্ণীকে মাঝে মাঝে আমার খুব রহস্যময় লাগে, বুঝতে পারি না কি চাই ও, আসলে ওর মনের মধ্যে কি আছে। আমাদের বিয়ের পরে আমি অফিসে গেছি, একদিন হঠাৎ চূর্ণীর ফোন। আমাদের অফিসের পাশে দাঁড়িয়ে আছে ও, এক্ষুনি যেতে হবে। আমি অবাক, কিন্তু মনটা ভালো লাগলো বেশ। কাজ সামলে দৌড়ে গেলাম। একটা হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়েও কি অপূর্ব লাগছে। বুকটা টনটন করে উঠল, নিজেকে ধমকালাম। এখন আমি বিবাহিত। সেদিন চূর্ণী আমাকে নিয়ে ময়দানে বেশ কিছুক্ষণ বসেছিল। আমার হাত ধরে গোধূলির আলোতে বলেছিল, আমাদের ভাগ্যে নেই একসাথে সংসার করা, কিন্তু আমরা সংসার বাঁচিয়ে এই রকম যোগাযোগটুকু তো রাখতে পারি। ঝিলের মুখটা চোখের সামনে একবার আমার ভেসে উঠেছিল। ইচ্ছে হয়েছিল চূর্ণীকে বারণ করি, সম্ভব নয়। কিন্তু গোধূলির আলোয় চূর্ণীর সুন্দর মুখ দেখে আমার বেঈমান মুখ হ্যাঁ বলে দিল, নিজের হ্যাঁয়ের সাপোর্টে যুক্তি দিল। কি হয়েছে, সামান্য তো যোগাযোগ, কি হবে এতে? তাই মোবাইলে যোগাযোগটা ঠিক ছিল। কিছুই না, একবার দুইবার চূর্ণীর বলাতে দেখা করেছি, আর ফোনে রোজ নিয়ম করে কিছুক্ষণ কথা, এটুকুই। কিছুতেই এর থেকে বের হতে পারছি না আমি। এ এক অমোঘ নিষিদ্ধ টান। জানি আমারই দোষ, আমি ঠকাচ্ছি ঝিলের বিশ্বাসকে, কিন্তু কিভাবে নিজেকে আটকাবো? আমি চূর্ণীকেও ছাড়তে পারছি না। চুনি উদ্দাম উচ্ছল মুহূর্তে বশ করিয়ে রাখার অসীম ক্ষমতা ওর। আর এদিকে ঝিল সত্যি ঝিলের জলের মতো শান্ত, স্বচ্ছ, বড্ড মায়ার। অনেকক্ষণ এর মধ্যে ডুব দেওয়া যায়, মন শান্ত হয় ওকে সব কথা নির্দ্বিধায় বলে। অথচ আজও আমি চূর্ণীর প্রতি দুর্বল। ও ওদিকে ওর ঘর সংসার বর সামলে আমাকে ভুলতে পারে না। মন খারাপ করে আমি বোঝাই তখন। দু একবার রাতে ঝিল ঘুমালে কথা বলতে গিয়ে ঝিলের সামনে পড়ে গিয়েছি। ঝিল ওর বড় বড় চোখ দিয়ে এত অবিশ্বাসের মতো তাকিয়েছিল যে নিজের কাছেই নিজে ছোট হয়ে গেছি। ঝিল এত ভালো মেয়ে যে প্রতিদিন আমার গিল্টির মাত্রা বেড়েই চলেছে। ইচ্ছে হয়েছিল ওকে সব বলে দেই, তাই একদিন আর পারিনি। আমার পাশে শুয়ে ওকে চূর্ণীর গল্প শুনিয়েছি। ছবি দেখে চোখ ছলছল করে বলেছে, ও খুব সুন্দরী বলে আমাকে তোমার মনে ধরেনি, তাই না? বুকের ভেতরে কথাটা বেজেছে। ওকে বুকের ভেতরে জড়িয়ে বুঝতে পারছিলাম সরল সোজা ঝিল ধীরে ধীরে আমার মনের কোনায় সন্তর্পণে জায়গা করে নিয়েছে ভীষণ রকম। সেই মুহূর্তে ভেবেছিলাম, না আর নয়, যোগাযোগ আর রাখবো না চূর্ণীর সাথে। ওকে কাছে টেনে আদর করে বলেছি, তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার ব্যবহার, তোমার ভালোবাসাতে আটকে যাচ্ছি 3 দিন, আমাকে সময় দাও। ও মুখ ভার করে বলেছে, আমরা যদি অনেক আগে জন্মাতাম, যখন মোবাইল ছিল না, তাহলে আমাদের মধ্যে এইভাবে ওই মেয়েটা, ওই মোবাইলটাই সব, ওর জন্যই বলে অবুঝ শিশুর মতো কেঁদেছে সে। এরপর থেকে মোবাইলের প্রতি রাগ দেখছিলাম।
ওর দিন দিন বেড়ে গেছে। এদিকে আমি মোবাইল ছাড়া থাকতে পারি না। অফিসের কিছু কাজ ছাড়াও আনুষঙ্গিক কারণে মোবাইল লাগে আমার। ইদানিং বাড়ি ফিরে মোবাইল বিশেষ নিই না, ঝিল পছন্দ করে না। কিন্তু চূর্ণী মাঝে মাঝেই ফোন করে ফেলে। বারণ করেছি কিন্তু শোনে না, কিছুই না তবুও ফোন করে। আমি মিউট করে দিই মাঝে মাঝে। বাড়ি ফিরে মোবাইল হাতে দেখলেই ঝিল রাগ করে ভীষণ। রাতে খাওয়া বন্ধ করে দেয়। সে এক অদ্ভুত পরিস্থিতি হয়। এদিকে চূর্ণীকে শাকচুন্নি নাম দিয়েছে, যদিও চূর্ণী জানতো না। এই রকম পরিস্থিতি আমার। আজ মনে হচ্ছে নিজের তৈরি আগ্নেয়গিরির উপর বসে আছি যেন পুরো। ঝিল ও ঘরে দরজা দিয়েছে, রান্নাঘরে রান্না বন্ধ। কি করব ভেবে পাচ্ছি না। এই রকম নিস্তব্ধতার মধ্যে এমন সময় আবারও চুন্নির ফোন। গাক গাক করে মোবাইলটা বেজে উঠল। ফোনের আওয়াজ থামাতে তাড়াতাড়ি ফোন ধরতেই ওদিকে চিলের মতো বলে উঠল চুন্নি, তোমার বউ আমাকে শাকচুন্নি বলল, আর তুমি কিছুই বললে না। হতভম্ব আমি। ভাবলাম কখন কিভাবে জানলো এটা। এই যে দেখছি আমার ঘরে বাইরে যুদ্ধ শুরু হলো। আমি আমতা করছি কি বলবো, অমনি চুন্নি বলল, আমাকে এইভাবে অপমান করলো আর তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করলে না। এত যখন বউকে ভালোবাসো তাহলে আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করো না। তোমার থেকে আমার বর ভালো। ভুল করেছি এতদিন। আমি কিছু বলার আগে খট করে কেটে গেল ফোনটা। কিং কর্তব্য বিমূঢ় হয়ে ফোনটা দেখলাম। ঝিলের চিৎকারে যখন হাত কেঁপে গিয়েছিল তখনই রেকর্ডিংয়ের অঘটনটা ঘটে। চূর্ণীকে সঙ্গে সঙ্গে বোঝাবার জন্য ফোন করলাম। দেখলাম আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। মনটা খারাপ হলো। আমাকে ব্লক করে দিল। চূর্ণীর জন্য আমি কম ম্যানেজ করি। ও তো যখন যা আবদার করে, অসুবিধা সত্ত্বেও আমি সব। আমার ভাবনার মাঝে ঝিল এই সময় দরজা খুলে বলল, সরো সামনে থেকে। বলেই এই ঘরের আলমারি থেকে ওর ফাইলগুলো বের করে ঘরে নিয়ে গেল। আমি চোরের মতো ভাব করে বসে আছি। ভাবছি কি করব এখন। খুব খারাপ লাগছে। চূর্ণীর জন্য যতটা না ঝিল কষ্ট পেয়েছে সেটা ভেবে বেশি। চূর্ণীর পাশে ওর বর আছে, ঝিলের তো শুধু আমি। বন্ধুরা আমাকে বুঝিয়েছে কতবার, চূর্ণীকে ছাড়, এবারে অনেক হয়েছে। মেয়েটা ঘরে বাইরে ম্যানেজ করছে। এত ভালোবাসা থাকলে ঠিক বিয়ে করতো তোকে। যতই অসুবিধা থাক এখনও নিজের সংসার করে তোকেও ডুবিয়ে রাখতে চায় ওর জন্য। একসাথে দুই দিক, এ এক ধরনের কমপ্লেক্স। তুই সব ভুলে ঝিলকে নিয়ে সংসার কর। একটা জিনিস ভেবে দেখ, তোর মতো ছেলের ভাগ্যে ঝিলের মতো ভালো মেয়ে জোটে না রে। ভাগ্য করে বউ পেয়েছিস, সেই জন্যে বরতে বলি। ইদানিং বুঝতে পারি ঠিকই বলে বন্ধুরা, আমি পাষণ্ড, তাই ঝিলকে কষ্ট দিই। ঝিলকে সব সত্যি বলে মহান হয়ে আমি আবারও চূর্ণির সাথে দেখা করি। কতবার মনে হয়েছে চূর্ণির এখন আলাদা সংসার। এফবিতে বরের সাথে প্রায় মাখো মাখো ছবি দেয়। এদিকে আমি বউয়ের সাথে দিলে বারণ করে না ঠিক, কিন্তু কেমন যেন অভিমান করে ঠোঁট ফুলিয়ে রাখে। চূর্ণের বর বাড়ি থাকলে ওকে ফোন করতে পারি না, মেসেজ করতে পারি না। বারণ আছে, কিন্তু ও আমাকে সবসময় ফোন করতে পারে, মেসেজ করতে পারে। ওর বর বিজনেস ট্যুরে গেলে ও দেখা করতে চায়, আমিও করি। কিন্তু আমার ইচ্ছে করলে ওর অসুবিধা থাকলে দেখা করা সম্ভব নয় বলে বোঝায় আমাকে। আমাকে শুনতে হয়, আমার খারাপ লাগে, কিন্তু মানিয়ে নিই। আসলে চূর্ণী ওর ঘরে বাইরে দুদিকেই সুন্দর কন্ট্রোল করতে পারে, কিন্তু আমি পারলাম কই। চূর্ণীর ব্লক করা দেখে ভাবছিলাম বসে বসে, ও তো কই বুঝলো না আমার পরিস্থিতিটা। এই যে আমার ঘরে যুদ্ধ লেগেছে, কই ও তো সময়ব্যথী হলো না। ও তো জানে ঝিল কষ্ট পেয়েই। ভাবলাম আচ্ছা চূর্ণীর ঘরে এরকম যুদ্ধ লাগলে ও কি করত। বারবার মনে হলো ও কিছুতেই এই পরিস্থিতি আসতেই দিত না, আর ভাগ্যক্রমে আসলেও ও সংসার বাঁচাতো আগে। কতবার এটাই মনে হয়েছে আমার। ও নিজের সংসার বাঁচিয়ে আমার সাথে আজও যোগাযোগ রাখে, আর আমি বোকা নিজের বউয়ের কাছে ছোট হয়ে তাকে কষ্ট দিয়ে বিশ্বাস ভরসা হারিয়ে এ কি করছি। না, আর না, যা হয় হোক। আমিও ব্লক করে দিলাম চূর্ণীকে। ঝিল আবারও দরাম করে দরজা খুলল। ও মা, দেখি শাড়ি পরে লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে। আরে কোথায় যাচ্ছ? ব্যস্ত হলাম আমি। ঝিল বলল, থাকো তুমি শাকচুন্নির সাথে। এইভাবে আমি দিনের পর দিন আর সহ্য করতে পারছি না বলে কাঁদতে কাঁদতে দরজা খুলতে গেল। না না,
করে দৌড়ে গেলাম আমি। তারপরে লাগেজ নিয়ে দুইজনে সে কি টানাটানি। আমি কিছুতেই ওকে যেতে দেব না। লাগেজ আমাদের দুইজনের এই মানসিক টানাপোড়েন আর সহ্য করতে পারল না। নিজের হাতল আমাকে দিয়ে দিল ফটাস করে, আর আমি হাতলটুকু নিয়ে একবারে চিত হয়ে পড়লাম একেবারে পিছনে রাখা টেবিলের ওপরে। টেবিলের কোণটা মাথায় বেশ লাগলো জোরে। উফ করে মাথায় পেছনে হাত দিয়ে দেখলাম রক্ত বেরোচ্ছে। আমার হাতে রক্ত দেখে চিল হাউমাউ করে কেঁদে উঠল। ওর হাতে ধরা লাগেজ পেলে দৌড়ে এলো। ও মাগু, কোথায় লাগলো গো? ও গো, শুনছো? সব শুনতে পাওয়া আমি ঘাপটি মেরে চোখ বুজে রইলাম। মাথার পিছনের কেটে যাওয়ার জায়গায় যন্ত্রণা টের পাচ্ছি না। ঝিলের এমন আতঙ্কিত স্বরে ভালোবাসায় মজে যাচ্ছিলাম আর ভাবছিলাম ভাগ্যিস পড়েছিলাম। কি ভাগ্যে আমার মাথাটা ফেটেছিল আমি জানি, পুরোটাই বুঝি। তবুও আরও একবার উপলব্ধি করলাম, পৃথিবীতে যদি কেউ আমাকে নিঃস্বার্থ ভালোবাসে সে ঝিলি। আমি এখন বউয়ের কাঁধে মাথা রেখে ট্যাক্সি করে হাসপাতালে চলেছি। যদিও আমি সোজা করে বুঝতে পারতাম, কিন্তু না, ঝিলকে আটকানোর এর থেকে বড় সুযোগ আমার জানা নেই। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে।